আচ্ছা, আমি এখন আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ফাইন। এখন আপনার ক্যামেরা পজিশনও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আহ, যাক, আপনি ভালো আছেন দীপ্ত? মোটামুটি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন কি আপনি আপনার গ্রামের বাড়িতে আছেন? হ্যাঁ, আমি গ্রামে আছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমি লাস্ট 1 উইক ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলাম। আহ, 2 দিন বুঝছিলাম। যাওয়ার পর ভাবছিলাম যে এটা আবার মানে এখনকার সময় যা হয়, দুশ্চিন্তা হয় যে এটা করোনা হলো কিনা বা আপনার ডেঙ্গু হলো কিনা। হ্যাঁ, তো করোনা টেস্ট করিয়েছিলাম। টেস্ট আলহামদুলিল্লাহ নেগেটিভ আসছে। ইন দা মিন টাইম, গতকালকের আগের দিন অর্থাৎ পরশু দিন আবার করোনা টেস্টে, করোনার ভ্যাকসিনের জন্য আমি যে অ্যাপ্লাই করছিলাম ঈদের আগে, কুরবানি ঈদের আগে, সেটার মেসেজ আসলো। তাই গতকালকে আবার টিকাটাও দিয়ে নিলাম আর কি, ফার্স্ট ডোজ। তো সব মিলিয়ে আহ, আলহামদুলিল্লাহ এখন সুস্থই আছি বা ভালোই আছি আর কি। আপনার কি অবস্থা বা আপনার এরিয়ার কি অবস্থা? বাসার সবাই ভালো তো নাকি? আম- আছে, হ্যাঁ, সবাই ভালো আছে। And আমিও টিকার জন্য অ্যাপ্লাই করছিলাম, মনে হয় 1 মাস হয়ে গেছে, এখনো টিকা মানে এসএমএস আসেনি। অথচ আমার পরে যারা অ্যাপ্লাই করছে তাদের কিন্তু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চলে আসবে হয়তো। আপনি যেই কেন্দ্রে অর্ডার করছেন এটার উপর ডিপেন্ড করে অনেক সময়। হ্যাঁ, অনেক কেন্দ্র আছে হুম। যেগুলাতে হয়তো চাপ কম থাকে, দ্রুত মেসেজ আসে, আবার কোনো কেন্দ্রে বেশি চাপ থাকে। আমি যেই কেন্দ্রে দিছিলাম সেখানে অনেক বেশি চাপ ছিল, যে কারণে আমার অনেক বেশি সময় লেগে গেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনার দোয়া রইলো যেন আপনার মেসেজ দ্রুত চলে আসে এবং দিয়ে ফেলতে পারেন। আহ দেওয়ার পরেও যে একেবারে 100% সেফ হয়ে যায় তা না, অনেকে টিকার পরেও অসুস্থ হয়। তবে ধারণা করা যায় যে তুলনামূলকভাবে একটা বেটার জায়গায় থাকার সুযোগ হয়তো বা তৈরি হবে আর কি। যাক আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আপনি, 2টা। হ্যাঁ হ্যাঁ, তো আপনি অলরেডি তো এসইউ রিলেটেড যে ভিডিওগুলো আপনাকে দেখতে বলছিলাম, এগুলা নিয়ে আপনি মোটামুটি যতটুকু পারছেন চেষ্টা করছেন, সবগুলা কি কমপ্লিট করছেন? যে এভেইলেবল যে ভিডিওগুলো হ্যাঁ, আছে? ওগুলাই দেখছি একবার করে। আচ্ছা, কিন্তু আপনি কি ওই এসইউ মডিউলেরটাই শুধু দেখছেন নাকি আবার ওই যে প্রিমিয়ামের যে নতুন যে টেকনিক্যাল এসইউ যে ভিডিওগুলো দিছি সেগুলোও কি আপনার দেখা হয়েছে? না, শুধুমাত্র এসিও দেখছি। আচ্ছা, এসইউর মধ্যেই এটা এক্সপানশন ছিল আর কি, এবং আরো কিছু এক্সপানশন আসবে প্রিমিয়ামে। আমি তো বলছি যে প্রিমিয়ামটা হবে হচ্ছে শুধু প্র্যাকটিক্যাল ভিডিওতে ভরপুর। হ্যাঁ, এইখানে দেখবেন আপনি, আপনি যে অংশটা দেখছেন এখানে বেশ কিছু থিওরি কিন্তু ছিল। আসলে থিওরি গুলা আপনার বেসিক বা ফাউন্ডেশন বিল্ড করতেছে, এর সাথে কিছু প্র্যাকটিক্যাল আছে। বাট এখন যে ভিডিওগুলো আমি দিব এগুলা সবই হচ্ছে প্র্যাকটিক্যাল হবে আর কি, মানে মোর দেন 80% প্র্যাকটিক্যাল থাকবে। কারণ আহ, যেহেতু আপনার একটা বেসমেন্ট তৈরি হয়েছে অলরেডি, এখন এটার উপরে, এই ফাউন্ডেশনের উপরে আপনি যেন প্র্যাকটিক্যাল মার্কেট প্লেসে যে কাজগুলা করবেন সেগুলা কিভাবে করতে হয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিভাবে ফুলফিল করতে হয়, ওই ধরনের বিষয়গুলাই এখন আপনি পাবেন ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। আহ তো আপনার বেশ কিছু কোশ্চেন আছে আমাকে, আপনি জানাচ্ছিলেন ফোনের মাধ্যমে। হোপফুলি আপনি কিছু কোশ্চেন রাইটও করে রাখছেন। তো চলেন আমরা শুরু করি নাকি? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, বলে। ফার্স্ট কোশ্চেনটা হলো হচ্ছে একটা, ধরেন এটা তো একটা থিওরিটিক্যাল যে ভিডিওগুলো দেখছি। তো থিওরিটিক্যাল এর উপর দেখা যাচ্ছে তিনটা আসে, টপিক আসে, সেটা হলো অফ পেজ, অন পেজ এবং টেকনিক্যাল। এখন শুরুটা হ্যাঁ, কি দেও শুরু করা উচিত? আচ্ছা, শুরুটা বলতে এটা মানে এসইউ, যদি আমরা এসইউ তে এক্সপার্ট হতে চাই বা স্পেশালিস্ট হতে চাই তাহলে আমাকে সবগুলা বিষয়েই ভালো করে জানতে হবে। আহ, কিন্তু আপনার ক্ষেত্রে আমি যে পরামর্শটা দিয়েছিলাম যে যেহেতু অল্প সময়ের মধ্যে আপনার একটা ইনকামে যাওয়ার একটা বিষয় ছিল, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে এই তিনটা সেক্টরের মধ্যে যে কোনো একটাকে এখন আপনি হচ্ছে স্পেশালিস্ট হওয়ার জন্য এটাতে হাত দিবেন। তাহলে হবে কি, ওই বিষয়ের উপরে আপনি ডিটেইল এখন থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল গুলোও শিখবেন এবং দেন মার্কেট প্লেসে এটাকে অ্যাপ্লাই করবেন। এটা অনেকটা এরকম, ধরেন যারা ডক্টর হয় এরা তো আগে এমবিবিএস হয়, সকল বিষয়ে তারা একটা লেভেলে জানে, তারপর কোনো একটা বিষয়ে কিন্তু স্পেশালিস্ট হয়ে যায়। যেমন কেউ নাক কান গলা বিশেষজ্ঞ হচ্ছে, কেউ কিডনি স্পেশালিস্ট হচ্ছে।
তো এক্স্যাক্টলি এখন এসইউর সবগুলা বিষয় সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনার হয়েছে। আপনি এখন ডিসিশন মেক করবেন যে অন পেজে করবেন না টেকনিক্যাল এসইও তে করবেন। কোনো একটা জায়গার মধ্যে আপনি ডেডিকেটেড হয়ে ফোকাসড হয়ে আপনি ডিটেইলে ঢুকবেন, ঢুকে ওই টপিকের উপরে হচ্ছে আপনি ইনকামটা শুরু করবেন। এখন আপনি কি অন পেজ দিয়ে করবেন না অফ পেজ দিয়ে করবেন না টেকনিক্যাল দিয়ে করবেন, এটা আপনার উপরেই কিন্তু ডিপেন্ড করছে। আপনি যে কোনো একটাতেই শুরু করতে পারেন, প্রত্যেকটারই ডিমান্ড আছে। তবে আপনার আশেপাশে যারা অলরেডি ভালো করছে, যেমন আপনি ইয়াসিনকে দেখছেন বা সাজ্জাদকে দেখছেন বা আরো যাদেরকে আপনি দেখেন আর কি গ্রুপের মধ্যে, বিশেষ করে যারা ভালো করছে, এরা ম্যাক্সিমামই টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করছে। সায়াদের কথা বলতে পারি, ও টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করছে। এবং টেকনিক্যাল এসইওর যে বিভিন্ন টপিকস গুলা আছে এগুলার উপরে কাজের যে সমাধান আছে সেগুলাও আমি মোটামুটি কিন্তু আবার ভিডিও আকারে অলরেডি প্রোভাইড করে রাখছি। এতে করে যেটা হতে পারে, যদি আপনি টেকনিক্যাল এসইও নিয়ে স্টার্ট করেন তাহলে অ্যাডভান্স ভিডিও গুলাও যেহেতু অলরেডি রেডি আছে এবং আপনার কিছু সহপাঠীরা অলরেডি ভালো করছে, সুতরাং প্র্যাকটিক্যাল কাজ করতে যায় যদি কোনো একটা জায়গায় আপনি দেখেন যে একটু আটকে যাচ্ছেন বা একটু সহযোগিতা লাগে, আপনি কিন্তু খুব সহজেই আশেপাশের থেকে এটা নিতে পারবেন। এই জায়গাটাতে আমার মনে হয় যে আপনি টেকনিক্যাল এসইওটা নিয়ে স্টার্ট করতে পারেন। তবে এটা কিন্তু লিমিটেড না যে আমি টেকনিক্যাল এসইওটা দিয়ে লিমিটেড হয়ে গেলাম, বিষয়টা এরকম না। এটা অলরেডি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে পাশাপাশি আপনি অন পেজ নিয়েও ডিপে যাবেন, আপনি অফ পেজ নিয়েও ডিপে যাবেন, প্রত্যেকটা রিসার্চ নিয়েও আপনি ডিপে যাবেন। যখন সবগুলা বিষয়ে আপনি একটা ডিপে যাবেন তখন আপনি হচ্ছে প্রকৃত একেবারে ফুল এসইও স্ট্র্যাটেজিস্ট বা এসইও এক্সপার্ট যেটা বলে সেটা আপনি হবেন। আপাতত এসইওর একটা পার্ট দিয়ে আপনি শুরু করেন। এটা এই মুহূর্তে আমি যদি বলি রেকমেন্ডেড, আমি বলতে পারি আপনার জন্য টেকনিক্যাল এসইও। এরপর পর আপনি অন অন পেজেও আপনি কিছু কাজ করবেন, কারণ টেকনিক্যাল এসইওর সাথে অন পেজটা খুব রিলেটেড আর কি। সেটাকে কাজে লাগানোর প্রয়োজন আছে বা লাগাইলে আপনার গিগ গুলা আরো স্বয়ংসম্পূর্ণ হবে এবং ভালো হবে। আপনি টেকনিক্যাল এসইওটা নিয়ে স্টার্ট করেন। সেক্ষেত্রে এটা তো এখন অক্টোবর মাস শুরু হয়ে গেল, ফার্স্ট উইক চলছে। টেকনিক্যাল এসইওর যে অ্যাডভান্স ভিডিও গুলা আছে ওই বিষয়গুলা নিয়ে স্টাডি করতে, আচ্ছা একটু, আচ্ছা একটা ফোন কল চলে আসছিল আর কি, মেবি আপনি কয়েক সেকেন্ড আমাকে নাও শুনতে পারেন। যেটা বলছিলাম যে টেকনিক্যাল এসইওর উপরে যেই ডিটেল গাইডলাইনটা অথবা যেই যেই টপিকস এর উপরে মার্কেট প্লেসে কাজ হয় ওই বিষয়গুলাকে কিন্তু আইডেন্টিফাই করে তারপরেই কিন্তু এগুলার উপরে সলিউশন গুলা মেক করা হয়েছে। তো সেই হিসাবে আপনি মোটামুটি এখানকার ভিডিওগুলা যদি আপনি দেখে সলিউশন গুলা নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ধরে নিতে পারেন অ্যাটলিস্ট ফাইবারে যত ধরনের কাজ হয় টেকনিক্যাল এসইও রিলেটেড, এর প্রায় 80% উপরের কাজ কিন্তু আপনি এখান থেকে শিখে ফেলতে পারবেন। কারণ আমরা একটা বিশেষ প্রক্রিয়াতে কিন্তু এটা করছি। হ্যাঁ, মার্কেট প্লেসে আমরা গেছি, সেইখানে টেকনিক্যাল এসইও লিখে সার্চ করছি, তারপরে যে গিগ গুলা আসছে এর মধ্যে প্রথম 12টা গিগ, ও আপনাকে আমি ইনফর্ম করি, এই 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 রিসার্চটা কিন্তু আমি নিজে করছি। হ্যাঁ, তো প্রথম যে 12টা গিগ আসছে ওই 12টা গিগের মধ্যে এক একটা গিগের মধ্যে আমি দেখা গেছে যে প্রায় 5, 6, 7টা ভিন্ন ভিন্ন টপিকস পাইছি। তো এগুলাকে সবগুলা ধরেন 5 বরং 60টা টপিকসকে তখন আমি একটা ডকুমেন্টে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আবার দেখলাম যে কিছু টপিকস সিমিলারিটি আছে। হ্যাঁ, যে দেখা গেল যে হয়তো সার্চ কনসোল নিয়ে একজন তার গিগের মধ্যে দিছে, আবার অন্য আরেকজনও সার্চ কনসোল নিয়ে দিছে, এরকম হয়েছে। তো যেহেতু দুইবার আসছে সুতরাং দুইবার তো রাখার দরকার নাই, টপিকসটা একবার রাখলেই হয়। তখন আমি হচ্ছে ইউনিক টপিক গুলাকে বের করছি। এভাবে করে ফাইনালি প্রায় 22টা টপিককে কিন্তু আমি চুজ করছিলাম। এই 22টা টপিক যে আছে এগুলাকেই কিন্তু এই ভিডিও গুলার মাধ্যমে আস্তে আস্তে করে সলিউশন গুলা এখানে দেওয়া হয়েছে, বা আরো আরো সামনে ভিডিও আসবে। তো সেই হিসাবে টেকনিক্যাল এসইও রিলেটেড খুব ডিপ একটা ডিসকাশন এখানে হয়েছে। আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যেও আমি যখন লাইভ ডিসকাশন করছি লম্বা ভিডিও সেগুলোও আছে, আবার এখন প্রিমিয়ামের মধ্যে ছোট ছোট ভিডিও আকারেও বিষয়গুলো আছে।
আপনি এখন এই জায়গাটাতে ফোকাস করেন। আর ইন দা মিন টাইম নেক্সট আমি হয়তো অন পেজের উপরে, অফ পেজের উপরে, এগুলোর উপরেও আবার এই সিমিলার টাইপের রিসার্চ এবং দেন যে ভিডিওগুলো দেওয়া সেগুলোও কিন্তু দিব। কারণ এখন আমি এই জায়গাতেই বেশি ফোকাস করতেছি, যেন আপনারা সরাসরি যেই কাজটা করলে ইনকাম হবে ওই কাজটা যেন শিখতে পারেন। হ্যাঁ, থিওরিটা না থাকলে কিন্তু আপনি বুঝতেনই না। আপনি এখনকার ভিডিওগুলা দেখলে আপনি দেখবেন যে আপনি বুঝতেছেন কিছুটা, আপনি ধরতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। কিন্তু যদি বেসমেন্টটা না থাকতো তাহলে আপনি কিন্তু বুঝতে পারতেন না। তো সেই হিসাবে আপনার প্রিপারেশনটা ঠিক আছে যতটুকু আপনি আসছেন, এখন আপনার নেক্সট লেভেলে যেতে হবে আর কি। হোপফুলি আপনি আপনার যে কোশ্চেনটা ছিল এটার একটা আইডিয়া আপনি পাইছেন। ওকে, সো এখন একজন যারা বিগিনার, সাপোজ একজন বিগিনার কোর্সটা স্টার্ট করেছে, আসলে সে মানে একটা কনফিউশনে থাকে যে আমি হ্যাঁ, আমার যাত্রাটা অনলাইন এই অন পেজ নাকি অফ পেজ নাকি টেকনিক্যাল এসইও দিয়ে কাজ করলে শুরু হলে ভালো হয়। এবং আরেকটা কনফিউশন থাকে যে আমি কি অন পেজ নিয়ে কাজ করে সম্পূর্ণটা পারবো, কি অফ পেজ নিয়ে কাজ করে সম্পূর্ণটা পারবো, কি টেকনিক্যাল নিয়ে সম্পূর্ণটা পারবো, বা এই মানে এই বিভিন্ন ধরনের কোশ্চেন মাথায় আসে। জাস্ট সে একটা মানে কনফিউশনে চলে যায় যে আসলে করবেটা কি। যখন সে দেখা যাচ্ছে ফাইবারে যে গিগ গুলো আছে সেগুলো যখন দেখতে থাকে, তো সেক্ষেত্রে সে দেখে যে এক একজন এক এক রকম গিগ পাবলিশ করেছে। সেই গিগ গুলো দেখে সে নিজেও অনেক সময় কনফিউজড হয়ে যায় যে তার কি করা উচিত বা কোন ধরনের গিগ তাকে পাবলিশ করতে হবে, এই একটা কনফিউশন। সো অ্যাজ এ বিগিনার আমাকে যে আমি যখন গিগ পাবলিশ করবো সেক্ষেত্রে আমাকে কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে? আচ্ছা, এখানে দুইটা বিষয় চলে আসছে আপনার বক্তব্যে। একটা হচ্ছে কোন টপিকে কাজ করব, আর একটা হচ্ছে গিগ তৈরি করতে গেলে কোন কোন বিষয় খেয়াল রাখবো। আসলে দুইটা কিন্তু ভিন্ন টপিক। হ্যাঁ, একটা হচ্ছে আমি কাজ জানি এবং কোনটা নিয়ে কাজ করব, আর একটা হচ্ছে যে আমি কিভাবে মার্কেট প্লেসে কাজ করব বা গিগটা কিভাবে পারফেক্টলি করব। তো অলরেডি প্রথম অংশের যে উত্তর এটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি, বা আমার যে কাজের প্রসেস আমি বলছি সেখানে কিন্তু এটা আছে। তারপর আমি একটু আবার আপনাকে ম্যাচ করায় দিই। কোন টপিকে আপনি কাজ করবেন এটা আসলে মানে সামওয়ান এলস ডিসিশন মেক করার কথা না, এটা আপনিই মেক করবেন। কিভাবে মেক করছেন? আপনি যখন মার্কেট প্লেসে যে সার্চ করতেছেন, ধরেন আপনি ফাইবারে যে অন পেজ এসইও লিখে সার্চ করলেন, এবার যে গিগ গুলো আসলো, তা এখানে 10 12 15 20টা গিগ আসবে, তো প্রথম 10টাকে আপনি দেখেন না। তো 10টা গিগকে যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু টপিক গুলো আপনি পেয়ে যাবেন। ওই যে বলছি তখন 50 60টা টপিক হবে। ইউনিক টপিক গুলাকে রাখেন, ডুপ্লিকেট টপিক গুলাকে বাদ দেন। তাহলে হইলো কি, তখন 20 25টা টপিকে আপনার নাম আসবে, একটা শর্ট লিস্ট কিন্তু হবে। এখন এটা টেকনিক্যাল এসইও তে করলেও হবে, এটা অফ পেজে করলেও হবে, এটা অন পেজে, হোয়াট এভার টপিকে করেন, এরকম একটা শর্ট লিস্ট কিন্তু আপনি করতে পারবেন। এখন আপনি মিলাবেন এই লিস্টের মধ্যে থেকে যে আমি অলরেডি কয়টা কাজ জানি। ধরেন যদি 20টা কাজ আপনার হাতে এসে থাকে, এর মধ্যে আপনি হয়তো যে অলরেডি যে কোর্স আপনি করলেন তাতে আপনি হয়তো দেখবেন যে ফর এক্সাম্পল 10টা 12টা 15টা কোশ্চেন হয়তো বা আপনি উত্তর জানেন। আমি ধরলাম যে 50% কোশ্চেনের উত্তর অলরেডি আপনি জানেন। কিন্তু এরপরে বাকি যে 10টা কোশ্চেন আছে এর মধ্যে হয়তো 5টা কোশ্চেন পাবেন যেগুলার আপনি 100% জানেন না, কিন্তু কিছু বুঝতেছেন কিছু বুঝতেছেন না, এরকম হইতে পারে। তাহলে ওই বিষয়গুলা হচ্ছে আপনার প্রাথমিক টার্গেট, যে 10টা আমি জানি আর 5টা আমি হালকা হালকা জানি, পুরোপুরি বুঝি না, ওগুলার সলিউশনটা নিব। আর 5টা আছে যেটা আমি জানি না, মানে আমি আমার যে অলরেডি স্টাডি করছি এর সাথে এটা রিলেটেড হয় নাই। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখন কি আপনি জানেন, কি আপনি ঝাপসা জানেন, কি আপনার একেবারেই জানেন না, দেখেন অ্যাটলিস্ট কিন্তু এই লিস্টটা আপনার কাছে রেডি হয়ে গেছে। এবার আপনার কাজ হচ্ছে যেগুলো আপনি অর্ধেক জানেন গ্রুপে আপনি কোশ্চেন করেন, এবং ডিটেইলে আপনি হচ্ছে গিয়ে রিসোর্স নিয়ে আপনি জানেন। যেগুলো আপনি মনে করছেন যে একেবারেই আপনার কাছে নতুন, আমার সাথে আপনি ডিসকাস করেন। আমি সেইগুলোর উপরে প্রয়োজনে আপনাকে ভিডিও মেক করে দিব। যদিও আমি আপনাকে এটা সাহস দিয়ে বলতে পারি, যেমন যেই টপিক গুলোর উপর আমি ডিপে যাচ্ছি, যেমন ধরেন টেকনিক্যাল এসইর উপর আমি ডিপে গেছি, আপনি এখন স্টাডি করেও এমন কোনো টপিক পাবেন না যেই টপিকটা আমি টাচ করি নাই। বা অন পেজ অফ পেজ এগুলাতে গেলেও একেবারে এমন কোনো টপিক নাই যেই টপিক আপনি নামই শুনেন নাই। আমি এটা আপনাকে সাহস দিতে পারি, নামই শুনবেন না এরকম টপিক আপনি পাবেন না। তারপরেও যদি এমন হয় যে কোনো একটা টপিকে ফার্দার ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন আছে, বা আরো একটু ডিটেইলে বুঝায় বললে আপনার জন্য বুঝতে সহজ হবে, আপনার কাজ হচ্ছে ওই রিসার্চটা করে ওই টপিকটা আমার কাছে থ্রো করা। থ্রো করলে আমি প্রয়োজনে ওইটার উপরে আরো একটু ডিটেইল
আরেকটা ভিডিও আপনাকে আমি মেক করে দিব। এটাকে আমি বলছি কি জানেন, অন ডিমান্ড ভিডিও বা প্রায়োরিটি বেসড ভিডিও। এখন কিছু বিষয় আছে কি, ধরেন আমি আগেও একদিন, আপনি আমার অফিসে আসছেন পরে বলছি যে 100% বলতে তো আসলে পৃথিবীতে কিছু নাই। ইভেন সবাই সবকিছু নিয়ে কাজ করেও না। একটা স্ট্যান্ডার্ড জায়গায় আমি কোর্সটাকে ডেভেলপ করছি। এই কোর্সটার মধ্যে দিয়ে মানুষ একটা স্ট্যান্ডার্ড জায়গার মধ্যে যাবে এবং সে মনে করে ইন্টারমিডিয়েট লেভেলে যাবে এবং সে মোটামুটি সবগুলা বিষয় বুঝতেছে এবং কিভাবে ফার্দার আগাবে এইরকম একটা গাইডলাইন সে পাইলো। এবার যে যখন যে বিষয় নিয়ে কাজ করতে যায় সে কিন্তু নিজে কিছু স্পেসিফিক ইস্যু ফেস করে, যেটা যে কাজ না করে সে কিন্তু ফেস করবে না। এখন আপনি হইতে পারে যে আপনি মানে টেকনিক্যাল নিয়ে যেহেতু বাকিরা করছিল, টেকনিক্যালের সবগুলা বিষয়ই মোটামুটি কভার হয়ে গেছে। এখন আপনি যদি অন পেজ নিয়ে কখনো কাজ শুরু করেন তাহলে অন পেজের যে বিষয়গুলো এগুলোও কভার হয়ে যাবে একসময়, অফ পেজও কভার হয়ে যাবে আর কি। এটা হচ্ছে আর কি অ্যাপ্রোচ। তাহলে এখন আপনি আচ্ছা, তাহলে এখন আপনি নিশ্চয়ই মোটামুটি ক্লিয়ার যে টপিক কিভাবে চুজ করতে হয় এবং কোন অ্যাপ্রোচে আপনি আগাবেন। যদি আপনি টেকনিক্যাল এসইওতে আগান তাহলে আপনি এখন রিসার্চ করাটা শুধুমাত্র দেখার জন্য, বুঝার জন্য কিন্তু অলরেডি রিসার্চ করে করা আছে। বাট অন্য কোনো টপিকসেও যদি আপনি যেতে চান, ওয়েলকাম, কোনো সমস্যা নাই। আপনি রিসার্চ করে কোনটা জানেন কোনটা জানেন না, যেগুলো জানেন না এগুলো আপনার জানার জন্য আরো ফার্দার ক্লারিফিকেশনের জন্য শেয়ার করেন। সকল ক্ষেত্রেই উইদিন নেক্সট 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি হচ্ছে অ্যাডভান্স বিষয়গুলো আপনি শিখে ফেলতে পারবেন। দেন হচ্ছে কি আপনি মার্কেট প্লেসে কাজে নেমে যাবেন। এখন আসুন হচ্ছে দ্বিতীয় পার্ট, যেটা যে আমি মার্কেট প্লেসে যখন কাজ করব তখন আমি গিগ তৈরি করব কিভাবে বা কোন বিষয় নিয়ে তৈরি করব, এই বিষয়ের উপরে কিন্তু আলাদা গাইডলাইন বা আলাদা টিউটোরিয়াল অলরেডি আছে। একটা পিডিএফ টিউটোরিয়ালও আছে। আবার প্রায় 2 ঘন্টা ব্যাপী ডিসকাশন করছিলাম, যেখানে হচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং এ ভালো করা যায় এবং একটা গিগ কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, যেমন ইয়াসিন যে টেকনিক্যাল এসইওর উপরে যে গিগটা দিয়ে র‍্যাঙ্ক করাইছে এবং যেটার উপরে সে কাজ করতেছে নিয়মিত, এক্স্যাক্টলি ওই গিগটাই যখন তৈরি করছিল তখন আমি তাকে গাইড করছিলাম আগের দিন যে আগামীকালকে তো আমি একটা ফ্রিল্যান্সিং এর গাইডলাইন নিয়ে ক্লাস করাবো, তা আপনি একটা গিগ প্রিপেয়ার করেন যে গিগটা আপনি পাবলিশ করবেন না, শুধু ডকুমেন্টে প্রিপেয়ার করে রাখবেন এবং ওই লাইভ ক্লাসের মধ্যে একটা অংশ আমি আপনাকে বলবো, আপনি একটু দেখাবেন যে গিগটা কিভাবে পাবলিশ করতে হয়। এরকম, এটা আমি 1.5 মাস বা 2 মাস আগের কথা বলছি। তো তখন সে ফুল গিগটা আগে প্রিপেয়ার করে রাখছিল এবং আমি যে ভিডিওর কথা বলছি আমি প্রথমে ডিটেইল পরামর্শ দিছি কিভাবে আপওয়ার্কে কাজ করতে হয় বা ফাইবারে কিভাবে কাজ করতে হয় এবং দেন প্র্যাকটিক্যাল এই গিগটা সে কি করলো, আইসা লাইভে আইসা ওই সেম ভিডিওতেই সে দেখাইলো যে এইভাবে আমি টাইটেলটা দিছি, এইভাবে ডেসক্রিপশনটা দিছি, আমি প্রাইজিংটা এই কারণে এইভাবে করছি, ইমেজটা এইভাবে আপলোড করছি, ভিডিওটা এইভাবে আপলোড করছি, অপটিমাইজ করছি। তো টোটালটা সে কিন্তু দিল। এটা কিন্তু একেবারে এখন ইয়াসিনের যেই গিগটা র‍্যাঙ্ক অবস্থায় আছে এবং যেই গিগটা দিয়ে সে ইনকাম তৈরি করছে, তাহলে সেখানে কিন্তু আপনি অনেক ডিটেইল একবারে বিষয়টা পেয়ে যাবেন। যেমন এখন আমি যদি বলি মৌখিক অনেক বিষয় কিন্তু আপনার ব্রেইনে ধরতে কিন্তু সমস্যা হবে, কিন্তু ওইটা যেহেতু ভিডিওর থ্রুতে দেখানো হয়েছে যে ওইটা কিন্তু আপনাকে একেবারে প্র্যাকটিক্যালি কি করতে হবে স্ক্রিন শেয়ার করে কিন্তু সেই বিষয়টা আছে। হ্যাঁ, আমরা তো এখন লাইভ ডিসকাশন করছি, এই মুহূর্তে যে খুব বেশি স্ক্রিন শেয়ার করে করার সুযোগ আছে তা না, বা সময় স্বল্পতা থাকবে, অনেকগুলা বিষয় আমরা কভার করব। বাট রিসোর্সটা আমি আপনাকে বললাম যে গ্রুপে কিন্তু আপনি রিসোর্সটা পাবেন। রিসোর্সটা কিন্তু প্রিমিয়াম গ্রুপে না, কারণ প্রিমিয়াম গ্রুপটা তো আমরা রিসেন্ট তৈরি করছি। প্রিমিয়াম গ্রুপে আপনি একটু পিছনের দিকে যাবেন কাইন্ডলি। হ্যাঁ, প্রিমিয়াম গ্রুপে পিছনের দিকে লাইভ যে ক্লাস আছে এর মধ্যে ফ্রিল্যান্সিং এর উপরে হেডলাইন দেওয়া আছে একটা ক্লাস আছে, আপনি একটু সার্চ করবেন পেয়ে যাবেন। ইন কেস যদি আপনার পেতে সমস্যা হয় আমাকে একটা নক দিন, আমি আপনাকে খুঁজে বের করে দিব, অসুবিধা নেই। এমনি পেয়ে যাবেন আমার ধারণা, কারণ আপনি একটু স্ক্রল করলেই আপনি পেয়ে যাবেন। আমি একটা লাইভ ক্লাস আর কি ফ্রিল্যান্সিং রিলেটেড একটা লাইভ ক্লাস সেখানে হয়েছিল। তবে তারপরেও ছোট্ট করে একটা বিষয় বলে রাখি, যেমন আমি বলছি যে যেই ক্যাটাগরিতে আপনি যান কেন না, টেকনিক্যালে যান অথবা অন পেজ অফ পেজ, সেখানে আপনি কিন্তু 20-25টা ইউনিক টপিক আপনি পাবেন। এবার কিছু আপনি জানেন কিছু জানেন না, এগুলো সবগুলাই আপনি উইদিন 15 ডেজ আমি ধরলাম যে আপনি এগুলো কভার করে ফেলছেন। এখন আপনি গিগ তৈরি করবেন, একটা গিগের মধ্যে তো আর এই 20টা টপিক আপনি দিবেন না। হ্যাঁ, আপনি দিবেন হচ্ছে কি ধরেন
অন্যরা যেমন 5-7টা টপিক দেয়, একইভাবে আপনি 20টা টপিক জানেন, কিন্তু এর মধ্য থেকে 5-7টা টপিককে একসাথে করে একটা গিগ বানাবেন। এরকম হইতে পারে যে এই সিমিলার টপিকে আপনি 4টা গিগ বানাইছেন, এভাবে করে আপনি হয়তো 4-5 আর 20টা টপিক দিয়ে আপনি 4টা গিগ তৈরি করছেন। এখন এটা কি হতে পারে যে আমি শুধু টেকনিক্যাল এসইওর উপরে 4টা গিগ করব? হতে পারে, কিন্তু কারণ আপনি নতুন আপনার অ্যাকাউন্টে 60টা গিগ তৈরি করতে পারবেন। ফাইবারে তো হচ্ছে বিভিন্ন ধরনের লেবেল দ্বারা করা হয় আর কি। $2000 আপনি যখন ইনকাম করেন তখন আপনি লেভেল 1 হন, এর আগ পর্যন্ত আপনি লেভেল 0-তে আছেন। যারা লেভেল 0 তাদেরকে 7টা গিগ তৈরি করার অনুমোদন দেওয়া আছে। এখন আপনি লেভেল 1 হইলে হয়তো আরো 2টা-3টা বাড়বে। তো 7টা গিগ যেহেতু আছে, 7টা গিগের 7টাই কি আমি টেকনিক্যাল এসইওতে করতে পারবো? টেকনিক্যালি এটা পসিবল যে আপনি 7টাই এটা করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে একই টপিক দিয়ে আমি 7টা করব কেন? আমার কাছে 20-25টা টপিক আছে, এর মধ্যে আমি কিছু ভাগ ভাগ করে ফেলবো। যেমন ধরেন আমি সার্চ কনসোল, তারপরে অ্যানালাইটিক্স, হ্যাঁ, সাইট ম্যাপ, রোবট, এই জাতীয় বিষয়গুলো নিয়ে হয়তো আমি একটা করলাম। আবার আমি হয়তো আমি ইওস্ট নিয়ে কাজ করি, বা আমি র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমি কাজগুলো করি, সেইটা নিয়ে আমি আরেকটা প্লাগইন রিলেটেড আরেকটা গিগ তৈরি করলাম। এইভাবে করে হচ্ছে আলাদা আলাদা গিগ গুলো আপনি তৈরি করবেন। গিগটাকে তৈরি করব কিভাবে এবং অপটিমাইজ করব কিভাবে, এটার উপরে ভিডিও থাকলো। আমি জাস্ট আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি যে যেই টপিকে আপনি যাবেন, এখন 7টা করতে পারলে ওয়েলকাম, না পারলেও অ্যাটলিস্ট 3 থেকে 5টা। আমি পরামর্শ দিই সবসময়, যে কাজ পেতে চায় সে যেন অ্যাটলিস্ট 3 থেকে 5টা গিগ যেন তৈরি করে, তাহলে তার জন্য কাজ পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। রিসেন্ট আমি একটা পোস্ট করছিলাম, আপনি সেটা খেয়াল করছিলেন কিনা, যে একটা গিগের মধ্যে কোন কোন বিষয় খেয়াল রাখলে মানে কাজ পাওয়া সহজ হয়। আপনি কি রিসেন্ট সেই পোস্টটা আমার চোখে পড়ছিল বা দেখছিলেন? আমি ফেসবুকে এই পোস্টটা করছিলাম। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি শুনতেছেন নিশ্চয়ই আমাকে, নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে যেই পোস্টার কথা বলছিলাম সেটা আপনাকে আমি একটু দেখাই। আচ্ছা, হোপফুলি আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, এই পোস্টার কথা বলছিলাম, এটা আমি সেপ্টেম্বরের 16 তারিখ, মানে বুঝতে পারছেন, এই তো 15 দিন, মানে 2 উইকস এগো আমি পোস্টটা করেছিলাম, 15 বা 18 দিন আগে। এইখানে আমি কিন্তু একটা শর্ট লিস্ট দিছি আপনাকে। শর্ট লিস্টে কি আছে দেখেন, ফাইবারে গিগ র্যাঙ্কিং গুগলের মতো স্টেবল না। প্রতিদিন, এমনকি প্রতি মুহূর্তেও চেঞ্জ হতে পারে। গিগের কোয়ালিটি, গিগ অন পেজ এসইও, পজিটিভ রিভিউ, আপনার বর্তমান লেভেল, এমনকি আপনি অনলাইনে আছেন কিনা তার উপরেও নির্ভর করে। গিগ র্যাঙ্কিং এ আনার জন্য বা র্যাঙ্ক ধরে রাখার জন্য নিচের চেকলিস্টটি ফলো করতে পারেন। দেন আমি কিন্তু একটা চেকলিস্ট দিছি যে একটা গিগ তৈরির সময় কি কি বিষয় খেয়াল রাখা দরকার। যেই ভিডিওটার কথা বলছি ওই ভিডিওতেও কিন্তু আপনি ডিটেল জিনিসগুলো জানবেন। ইভেন এরপরেও আপনি একটা চেকলিস্ট আকারে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এটা গ্রুপেও শেয়ার করা আছে, আমি গ্রুপেও শেয়ার দিছিলাম সেম ডেতেই। এই জাতীয় যখনই কোনো ডকুমেন্টস আপনি পাবেন, আপনি চেষ্টা করবেন যে আপনার সংগ্রহে আপনি রেখে দিতে। হয় পুরোটা কপি করে আপনার কোনো একটা ডকুমেন্টে রেখে দেন, অথবা প্রত্যেকটা এরকম যখন হয় এগুলার কিন্তু পোস্টের কিন্তু লিংক আছে, চাইলে এই লিংকটাও আপনি সংগ্রহ করে রাখতে পারেন যে কোনো পোস্টে। তাইলে কি হলো, ফিউচারে যখনই প্রয়োজন পড়লো আপনি ক্লিক করে কিন্তু ওই পোস্টে চলে আসলেন, এন্ড দেন আপনি কিন্তু এটা নিয়ে ডিটেল স্টাডি করতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাকে রেকমেন্ড করতে চাই, যখন আপনি ফাইবারে কাজ করতে যাবেন, ফাইবারে কিন্তু এক্সাম দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, ফাইবারে অনেক ধরনের এক্সাম দেওয়ার সুযোগ আছে। আহ এর মধ্যে এই যে এইটা দেখেন, ফ্রিল্যান্সিং অনলাইন সাকসেসফুলি সেলিং অন ফাইবার। হ্যাঁ, এখানে আপনি আহ, আহ, লিখবেন এই যে নামটা, ধরেন আমি যদি একটা ভিন্ন ইয়েতেই দিই, গুগলেই দিই আর কি,
দেখেন ইয়েতে যখন যখন আপনি সার্চ করবেন দেখবেন টপ 10 সেল টিপস ফর নিউ ফাইবার সেলার, হ্যাঁ, অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল, বি এ সাকসেসফুল ফাইবার। আমি এইটার লিঙ্কটাও প্রয়োজন আপনাকে দিয়ে দিই, আপনার সুবিধা। আপনি গুগলে সার্চ করলেই পাইতেন, আমি তো আপনার সামনেই গুগলে সার্চ করলাম। এটা আমি আপনাকে দিব হচ্ছে ইনবক্সে দিয়ে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি এখনই আপনাকে এটা শেয়ার করে রাখছি, দেন আমি দেখাচ্ছি। এটা একটা বেস্ট রিসোর্স, হ্যাঁ। এইখানে যে বিষয়টা, এটা একটা ফ্রি টিউটোরিয়াল, ফাইবারের পক্ষ থেকে এই টিউটোরিয়ালটা দেওয়া। এই টিউটোরিয়ালটা আপনি যখন করবেন, এখানে 23টা ভিডিও আছে, কিন্তু ভিডিওগুলার ডিউরেশন খুব বেশি না। দেখেন 0.7 আওয়ার্স, তার 0.7 মানে হচ্ছে 1 ঘন্টার চেয়েও কম সময়। কিন্তু 1 ঘন্টার চেয়েও কম সময়ের মধ্যে হয়তো 45 মিনিটস এর মতো সময়, এর মধ্যে এই 23টা ভিডিও থেকে আপনাকে কিন্তু একেবারে ফাইবার রিলেটেড এ টু জি যত ধরনের গাইডলাইন দরকার আর কি, একজন নতুন যে কাজ শুরু করবে তার জন্য পুরা গাইডলাইনটা কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, আপনি আপনি নিশ্চয়ই অলরেডি ফেসবুকে এটা পেয়ে গেছেন। তো আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। তো হ্যাঁ, ওই ওই ওই- ওইটা, হ্যাঁ, ওইটা হচ্ছে একটা ফ্রি কোর্স ফাইবারের পক্ষ থেকে। নতুন একজন সেলার হিসেবে অ্যাকাউন্ট খোলার পর কোন কোন বিষয়গুলা ফিল আপ করে রাখা দরকার, দেন হচ্ছে একটা গিগ তৈরির যে প্রসেস। মানে ধরুন ফর এক্সাম্পল, আমি যখন গাইড করব, আমি কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে গাইড করব। আর ফাইবার যখন কোন একটা টিউটোরিয়াল আপনাকে প্রোভাইড করছে, ফাইবার নিজস্ব, তখন সে কিন্তু সবচেয়ে বেস্ট গাইডলাইনটা কিন্তু সেখানে দিছে। হুম, তাহলে আপনার কাছে এখন কি কি রিসোর্স আছে? আপনার কাছে 2 ঘন্টা আমি যে গাইড করছি একটা প্র্যাকটিক্যাল গিগ সহকারে, সেইটার রিসোর্স সম্পর্কে আমি আপনাকে আইডিয়া দিলাম। একটা পোস্টে আপনাকে আমি দিলাম যে কি কি বিষয় খেয়াল রেখে আপনি গিগ তৈরি করলে গিগটা ভালো র্যাঙ্কিং এর দিকে যাবে। আরেকটা দিলাম হচ্ছে যে ফ্রি একটা এক্সাম, যেটা ফাইবারের পক্ষ থেকে দেওয়া। এছাড়া আরেকটা রিসোর্স আমাদের আছে, সেটা নিশ্চয়ই অলরেডি আপনি দেখছেন। আচ্ছা, অফিস টাইম তো মানে একের পর এক কল আসতেছে, আর আমি আমার মোবাইলটা ইউজ করতেছি হচ্ছে আপনার ইয়ের জন্য আর কি। এই আমাকে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা হিসেবে আমি মোবাইলকে ইউজ করছি, যদিও আমি ল্যাপটপ দিয়ে কথা বলছি। তো যে কারণে ফোন চলে আসলে অনেক সময় একটু সমস্যা হচ্ছে আর কি। তো যেটা বলছিলাম আর কি, যে চতুর্থ আরেকটা গাইডলাইন কিন্তু আছে আমাদের গ্রুপের মধ্যেই, সেটা আপনি দেখছেন কিনা, যে একটা পিডিএফ ফাইল আছে কিন্তু আমাদের আহ এই ফাইবারের সাকসেস নিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং গাইডলাইন, সেটা কি আপনি দেখছেন কখনো? হ্যাঁ, এটা দেখছিলাম। ওকে, ফাইন। তাহলে আমি আবার নতুন করে ওইটা দেখাচ্ছি না। তাহলে 4টা রিসোর্স আপনাকে দিলাম, যে 4টা রিসোর্স আপনাকে হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হওয়ার জন্য প্রিপারেশন নিতে আপনাকে সহযোগিতা করবে। আর বাকি বিষয়টা হচ্ছে যে এখন আপনি থিওরির থেকে বের হয়ে এখন আপনি হচ্ছে কোন একটা টপিক সার্চ করে কোন কোন বিষয় শর্ট লিস্ট করা, এন্ড দেন কোন কোন বিষয় আপনি জানেন, কোনটা জানেন না, যেগুলো জানেন না ওই বিষয়গুলো নিয়ে আরো ডিটেইল স্টাডি করে উইদিন 15 ডেজ এর মধ্যে আপনি হচ্ছে প্রিপারেশনটা এমন ভাবে নিবেন যে ওই টপিকসে আমি কাজ করব, এমন কোন টপিকস থাকবে না যেটা আমি জানি না। মানে আমি টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করব, টেকনিক্যাল এসইও সম্পর্কে অ্যাটলিস্ট আমাকে কোনো ক্লায়েন্ট আটকাইতে পারবে না, বা ওই রিলেটেড কাজ হলে আমি করতে পারবো। এরকম একটা কনফিডেন্স আপনার নিয়ে আসতে হবে। এই হচ্ছে আপনার জন্য, আপনার যে লেটেস্ট কোশ্চেনটা ছিল সেটার উপরে আমার কাছে ভিন্ন একটা টপিকস আছে, আমি ওইটাতে আসবো। যদি আপনার কাছ থেকে কোশ্চেন আসে তাহলে সেভাবে আসবো, আদারওয়াইজ আমি আপনাকে একটা গাইড করব, কারণ এই মুহূর্তে ওই গাইডলাইনটাও আপনার জন্য দরকার। হ্যাঁ, আপনি বলেন যদি আপনার কোনো টপিক থাকে। ওকে, তো মনে করেন মোটামুটি একটা ব্রড কনসেপ্ট পেয়েছি যে আসলে যে স্টার্ট করব কিভাবে। Exactly. এখন মনে করেন যে আমি লাইক টেকনিক্যাল এসিও কাজ করব। টেকনিক্যাল এসিও সম্পর্কে আপনি বললেন যে আমাকে ফার্স্ট কিছু গিগ দেখতে হবে এবং গিগ থেকে কিছু একটা শর্ট লিস্ট করতে হবে, যে যার উপর আমি কাজ করব সেই জিনিসগুলো সম্পর্কে একটা ডিটেইল স্টাডি করতে হবে। তারপরে এগুলোকে মানে বাস্তবায়ন করতে হবে।
এখন কথা হলো যে অনেকগুলো জিনিস আছে, যে কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা, এখানে অনেকগুলো আপনার প্রিমিয়াম টুলস আছে যেগুলো ফ্রি টুলস তে হয় না। প্রিমিয়াম মানে ফার্দার রিসার্চের জন্য, একটু ডিটেইলস রিসার্চের জন্য প্রিমিয়াম টুলস গুলো লাগে। সো এই ক্ষেত্রে এই টুলস গুলো কিভাবে কিনতে হবে বা এটা কিভাবে পাওয়া যায়? আচ্ছা, এখন দীপ্ত আপনি খেয়াল করেন একটা বিষয়, যদি আপনার গোল থাকে এখন যে আমাকে অক্টোবরের মধ্যে লিস্ট আমার প্রথম জবটা আমি পেতে চাই, হোয়াট এভার সেটার প্রাইস, যদি $10 হোক, $100 হোক, হোয়াট এভার হোক, আমি আমার প্রথম জবটা অক্টোবরের মধ্যেই পেতে চাই। আমি একটা ইনকামের স্বাদ অর্জন করতে চাই, বা আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট করছি এই জায়গাটা হতে চাই। তাহলে আমি আপনাকে পরামর্শ দেবো, আপনি কোনো একটা টপিক চুজ করে ওইটার পিছনে লেগে যান। আপনি আশেপাশে এই মুহূর্তে তাকায়েন না, কারণ হচ্ছে বেসিক যে নলেজ ওইটা আপনার হয়েছে। ধরেন রিসার্চ নিয়ে এখন আপনি 1 ঘন্টা সময়ও ব্যয় না করে আপনি যদি টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করেন, এটার উপর ডিপে যাওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে স্টার্ট করতে চান। যখন আপনি ডিপলি নেমে যাবেন, দেখা যাবে যে আপনি একটা দুইটা কাজ পেয়ে গেছেন, তখন আপনি কাজও করতেছেন, কিছু ইনকামও হচ্ছে, পাশাপাশি আপনি তার 24 ঘন্টা কাজ করবেন না। নতুন অবস্থায় আপনার এত কাজের প্রেশার হয় নাই যে আমি একবারে 24 ঘন্টায় কাজ করতেছি। তখন ইনকামও করতেছেন একটা টপিকে, পাশাপাশি আপনি হচ্ছে এই রিসার্চে নামেন, অন পেজ নিয়ে নামেন। মানে তখন আপনি হচ্ছে আবার এক্সপানশন, মানে এখন এক্সপানশন না, এখন হচ্ছে ফোকাসড হয়ে একটা টপিকসে আপনি ঢুকবেন, ইনকামে ঢুকবেন, এবং দেন আস্তে আস্তে করে এক্সপানশন করবেন। আমি কিন্তু আপনাকে চট করে কিন্তু বলে দিতে পারি আপনি এই টুলটা ওই জায়গা থেকে এইভাবে করে নেন, কিন্তু আপনি ওই জিনিসটাতে এখন সময় ব্যয় করেন, এটা আমি ব্যক্তিগতভাবে আপনাকে সাজেশন দিচ্ছি না। যদি এটা আপনি করেন তাহলে যেটা হবে যে আপনি কিন্তু ফোকাস থেকে একটু সরে যাবেন, কারণ ওইখানে 1 ঘন্টা যাওয়া মানে হচ্ছে আপনার 1 ঘন্টা লস হওয়া। হ্যাঁ, কারণ আপনার এটা ওপেন করে নেন, আপনার সাউন্ড পাচ্ছি না কিন্তু, মাইক্রোফোনটা অফ। আচ্ছা, যদি মানে অসুবিধা নেই, আপনি যদি আশেপাশে কথা বলেন সমস্যা নেই, মানে আমার সাথে কথা বলে মাইক্রোফোনটা অন করে নিয়েন আর কি। আচ্ছা, আদারওয়াইজ আমি তো, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। তাহলে যেটা বললাম যে এখন আপনি একেবারে ফোকাসড হন। যদি মার্কেট প্লেস থেকে এখন আর্নিং এর বিষয়টা থাকে, তাহলে আপনি টেকনিক্যাল এসইও তে আপনি ফোকাসড হয়ে এটার বিষয় ডিপে যাওয়া শুরু করেন, তাহলে আপনি এই মাসের মধ্যে ইনকামে যেতে পারবেন। দেন আপনি হচ্ছে এই আদার্স বিষয়গুলোতে যান। আমি আমি আপনাকে একটা জায়গায় কনফিডেন্স দিয়ে রাখি, যেমন আপনি হয়তো আজকে সকাল পর্যন্ত কনফিউজ ছিলেন, কিন্তু এই মুহূর্তে আপনি কিন্তু কোন টপিকে আমি ডিপে যাব কনফিউজ থাকার কথা না, এবং মার্কেট প্লেসে আমি কিভাবে কাজগুলা করব, গিগ নিয়ে কিভাবে যাব, বা প্রিপারেশনটা আমার কি হওয়া উচিত, এটা নিয়েও কিন্তু এখন আর আপনি কনফিউজড না। লিস্ট আপনার কাছে কিন্তু গাইডলাইন আছে, আপনি কিন্তু এখন চাইলে সময় ব্যয় করতে পারবেন ওগুলোর পিছনে, আপনি তৈরি হওয়ার দিকে কিন্তু এখন দিতে পারবেন। তাহলে 1 ঘন্টা আগের আর বর্তমান সময়টা কিন্তু এক না। একইভাবে এমন কোনো টপিক নাই ডিজিটাল মার্কেটিং এর উপর, নট অনলি এসইও, হোল ডিজিটাল মার্কেটিং এ এমন কোনো টপিকস নাই যেখানে আমি আপনাকে একটা প্রপার গাইডলাইন করতে পারবো না। তাইলে আমি তো আপনার কাছে আছি, এমন না কিন্তু যে আমরা 18টা ক্লাসের মধ্যে আছি, ক্লাস শেষ হয়ে গেলে এরপর আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। বিষয়টা যেহেতু এইরকম না, বিষয়টা যেহেতু বাফেটের মতো, কোনো খাবারই শেষ হয়ে যাচ্ছে না, আপনার যখন প্রয়োজন তখনই আপনি খেতে পাচ্ছেন। সুতরাং তাড়াহুড়ার করার কিছু নাই, বা সময় নষ্ট হয় এরকম কিছু করার দরকার নাই। আপনি ফোকাসড হন। এমন হতে পারে যে আপনি পুরো অক্টোবর শুধু টেকনিক্যাল এসইওর উপরে আপনি ডিটেইলে গেছেন এবং আপনি আপনার ফার্স্ট জবটা পাইছেন, এটা আপনার অক্টোবরের সাকসেস। এরপরে আপনি নভেম্বরে যে আপনি হয়তো আবার কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরো ডিটেইলে যেতে যাচ্ছেন, কারণ কিছু ইনকামও হচ্ছে ওইখান থেকে দিয়ে আপনি একটা টুল নিবেন। ওকে ফাইন, আমি আপনাকে গাইড করবো এবং আপনি সেটার মধ্যে ঢুকেন। হ্যাঁ, সেই গাইডলাইন কিন্তু আপনি পাবেন, আপনি 2 4 6 মাস পরেও আমাকে পাচ্ছেন। এমন না যে আমি শেষ হয়ে যাচ্ছি বা আপনি শেষ হয়ে যাচ্ছেন, আমরা একটা সুন্দর একটা সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু আগাচ্ছি। সুতরাং কোনো ধরনের টেনশন নিয়ে না কখনো। আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি সম্পূরক, সেটা হচ্ছে যে হিউম্যান বিং তো আসলে অলওয়েজ সুস্থ থাকবে এরকম না, কখনো সে কিন্তু অসুস্থ হইতে পারে। যন্ত্র তো অসুস্থ হয়, যেমন আমি লাস্ট 1 উইক এটা হয়েছিলাম। এটা একটা বিশেষ সিচুয়েশন, আর এই সিচুয়েশনেও কিন্তু আপনার সাথে আমার কমিউনিকেশন নাই হয়ে গেছিল এরকম না, আমি আপনাকে ইনফর্ম করছি যে আমি এই মুহূর্তে যেহেতু অসুস্থ, আমি একটু পরে আপনার সাথে বিষয়গুলো নিয়ে বসি। তাহলে এমন এমন কোনো এক্সট্রিম সিচুয়েশন যদি হয় যেখানে আমার কমিউনিকেশন করার মতো সুযোগ নাই, সেটা ভিন্ন। কিন্তু
জেনারেলি আমার সাথে আপনাদের কিন্তু কমিউনিকেশন থাকবে, এবং আপনি স্টেপ বাই স্টেপ যে গাইডলাইন পাওয়ার সেটা কিন্তু আমার কাছ থেকে পাবেন। সুতরাং হতাশ হওয়ার কোনো সুযোগই নাই, এবং সেই সাথে আপনি যেই গাইডলাইনটা দিলাম আপনি এইটার উপর ফোকাস। দীপ্ত, আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইলাম? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, শুনছি। ওকে, তাহলে গাইডলাইনটা তো ক্লিয়ার এখন নাকি? হ্যাঁ, মোটামুটি যে আসলে জার্নিটা করব কেমনে, যে হ্যাঁ আগে কিছু আমি লাইক একটা কাজ করব আগে আগে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, তো দেখা যাচ্ছে আমি আগে একটা একটা রিসার্চ করে একটা গিগ পাবলিশ করব, দেন একটা ইনকাম করব সাথে সাথে। যদি আমি আমার যে শিক্ষাটাকে এটাকে আমি এক্সপেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমি ইনকামের সাথে সাথে এই জিনিসটাকে এক্সপেন্ড করব, যাতে আমার একটা Exactly. মেন্টাল একটা স্টেবিলিটি থাকে এবং একটা স্যাটিসফ্যাকশন থাকে, সাথে সাথে আমি শিখতেও পারি। ঠিক আছে, তা না হলে দেখা যাচ্ছে অনেক Exactly. সময় এরকম মনে হয় যে আমি তো শিখেই যাচ্ছি বাট আমার তো কোনো ফিডব্যাক আসছে না। এই এই একটা একদম। হিসাব করে দেখা যাচ্ছে অনেক সময় ডিপ্রেসড হয়ে যায় মানুষ। হুম হুম, তো রাইট এটাই রাইট। আর কি। ওকে, আপনার আর আপনার কথা কোন আমি কোশ্চেন শুনতে আছে পাচ্ছি কি? না। আহ, আমি তো বলি নাই, এখন আপনি শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন আমার আমাকে? কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা সেটা কনফার্ম করে। আপনার কথাটা খুব আস্তে আসছে। আচ্ছা আচ্ছা, কোনো কারণে আপনার চার্জ কমে নাই তো? আমি তো সিমিলার দূরত্বে আছি আর কি, এবং একই আচ্ছা, সাউন্ডে আমার একটা আছি। কল আসলে এই জন্য মনে হয় এই সমস্যাটা হলো নাকি, বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, কল আসলে এরকম হবে, কারণ আপনি তো মোবাইল নেটওয়ার্ক ইউজ করতেছেন তাই না? এবার ঠিক আছে। ওকে। মোবাইল নেটওয়ার্ক ইউজ করতেছেন, তো এই কারণে মোবাইল নেটওয়ার্কে যদি কখনো কল আসে তাহলে মোবাইল নেটওয়ার্ক সমস্যা করবে। আমি ওয়াইফাই ইউজ করছি, ওয়াইফাইতে আচ্ছা আছে। আচ্ছা, ওয়াইফাই ইউজ করলে অবশ্যই এই সমস্যা হওয়ার কথা না, তারপরে হয়তো কলের সাথে কোনো একটা বিষয় থাকতে পারে আর কি। এখন তো ওকে আছে নাকি? আমি শুনতে পাচ্ছি পুরোপুরি। আচ্ছা, আপনার আপনার নেক্সট কোশ্চেনটা কি আমাকে একটু বলেন প্লিজ। আচ্ছা, এখন মোটামুটি যে কোশ্চেন গুলো আমার ছিল যে আসলে স্টার্ট করবো কিভাবে, বা আমার আসলে শুরুটা কিভাবে করা উচিত, এইটাই মনে করেন যে একটা মেইন কোশ্চেন। এই কোশ্চেনের আশেপাশে কিছু কোশ্চেন ছিল যেগুলো আপনি আমার কোশ্চেন করার আগেই সেটা ক্লিয়ার করে দিয়েছেন। না, আমি যে কোশ্চেন করবো তার আগে আপনি নিজেই ক্লিয়ার করে দিয়েছেন সেগুলো, মানে প্রশ্নগুলো আচ্ছা আপনা আচ্ছা আপনি সবগুলো উত্তর স্যার। আচ্ছা এখন আচ্ছা, আপনার ফাইন। পক্ষ থেকে কি করণীয় আছে, মানে? আচ্ছা আচ্ছা, আমি আমার একটা টপিকস আছে যেটা আমি আপনাকে এই মুহূর্তে আপনার দরকার যেটা দিতে চাই। তো আপনি যেটা বললেন যে আপনি কোশ্চেন করার আগেও অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেছেন, এর কারণ হচ্ছে, কারণ আপনি যেই পথে এখন হাঁটবেন, আপনাকে যেই গাইডলাইনটা আমি দিচ্ছি এই পথে তো আমি হাঁটছি আগে। তো এই কারণে আমি কিন্তু জানি যে এই সিচুয়েশনে আপনার কি কি বিষয় দরকার, এটা আমার জানা আছে। এই কারণেই আমি অনেক সময় বলি যে হতাশ হয়েন না, অথবা তাড়াহুড়া করার কিছু নাই, যখন যেই বিষয়টা আপনার দরকার হবে আমি কিন্তু আপনাকে দিব। হ্যাঁ, কারণ আপনার সাথে আমার সম্পর্কটাই ওই রকম, এমন না যে আমি শেষ হয়ে যাচ্ছি বা আপনি শেষ হয়ে যাচ্ছেন, আমরা তো লং টার্ম ধরে যাব। এই কারণে তাড়াহুড়ার অথবা বিশেষ করে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই বলে আমি মনে করি এই জায়গাটাতে। আপনাকে আরেকটা বিষয় যেটা দিতে চাই, বিশেষ করে এই সিচুয়েশন আপনার যেটা দরকার, যেমন আপনি যখনই মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, আপনার কিন্তু কিছু কাজের স্যাম্পলের কিন্তু প্রসঙ্গ চলে আসবে। যদি আপনি খুব মানে কনফিডেন্টলি আপনি ক্লায়েন্টের কাছ থেকে যদি কাজ নিতে চান, ধরেন 10টা ক্লায়েন্টের সাথে বসলে আপনি যদি 8টা ক্লায়েন্টের বা 7টা ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেতে চান, ওই লেভেলের কনফিডেন্স আপনি যেতে চান, তাহলে আপনার কিন্তু স্যাম্পলের প্রয়োজন আছে। ধরেন সামওয়ান বলল যে তুমি আমার এই 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 কিওয়ার্ড, এই নিশের উপরে তুমি আমাকে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। এখন আপনি এই 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবেন বলে আপনি গিগটা তৈরি করলেন, কিন্তু এই গিগটা মিন করছে যে হয়তো আপনি পারেন কিন্তু কনফার্ম না, কিন্তু কারণ যে পারে না সেও তো রিসার্চ করে এরকম একটা গিগ বানাইতে পারবে, আর যে পারে সেও বানাইতে পারবে। এখন ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে দীপ্ত আসল লোক, দীপ্ত কাজটা পারে? এটা আইডেন্টিফাই করে কিভাবে ক্লায়েন্ট? ধরে আপনি গিগ বানাইলেন, এবার ক্লায়েন্ট আপনাকে নক দিল,
মেসেজ করলো আর কি। এবার মেসেঞ্জারের মধ্য দিয়ে আপনি যখন কমিউনিকেশন করতে পারেন, ফেসবুক মেসেঞ্জার না, মার্কেট প্লেসের মেসেঞ্জার, যখন আপনি কমিউনিকেশনটা করবে প্রথমবার, তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে কোশ্চেন করবে যে আপনি যে বললেন আপনি রিসার্চ করে দিতে পারবেন, আপনি কি ইতিপূর্বে কোনো রিসার্চ করছেন? এখন ধরেন একজন যদি এমন হয় যে নতুন ফ্রিল্যান্সার, সে বললো যে না আমি কখনো কোনো রিসার্চ করি নাই বা এরকম কোনো স্যাম্পল কাজ আমার কাছে নাই, এটা বললো। আর দীপ্ত বলল যে হ্যাঁ এরকম রিসার্চ আমি ইতিপূর্বে করছি এবং এই হচ্ছে আমার স্যাম্পল। একটা ডকুমেন্ট যদি আপনি তার সাথে শেয়ার করতে পারেন, তাহলে আপনি বলেন কে কাজটা পাবে বা ক্লায়েন্ট কাকে কাজটা দিতে পছন্দ করবে। ডেফিনেটলি যার কাছে স্যাম্পল আছে, স্যাম্পল তো প্রমাণ করছে যে সেই কাজটা অলরেডি জানে, তাহলে যে ইতিপূর্বে কাজটা করে নাই তার উপরে ক্লায়েন্টের কিন্তু রিলাই করার সুযোগ কিন্তু নাই। তো দুইজনের মধ্যে উইন করবে কিন্তু যার কাছে স্যাম্পল আছে। এখন আসেন যে স্যাম্পল গুলা ডিসপ্লে করব কিভাবে আমি ক্লায়েন্টের কাছে। স্যাম্পল ডিসপ্লে করার উপায় হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। যে পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রিভিয়াস যত কাজের স্যাম্পল আছে এগুলাকে আপনি তুলে ধরবেন। এখন বিষয় হচ্ছে যে আমি তো এখনো কারো কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি নাই, ফাইন, আপনি ক্লায়েন্টের কাজ করেন নাই, কিন্তু আপনি যদি নিজে নিজেই কিছু টপিকস চিন্তা করে নিজে নিজেই যদি কিছু কাজ করেন, তাতে তো কোনো বাধা নেই, তাই না? ধরেন আমি একটা ই কমার্স ওয়েবসাইট করার জন্য কোন কোন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করা উচিত, অথবা আপনি টেকনোলজি ব্লগ নিয়ে কাজ করবেন, কোন আপনার কিওয়ার্ড গুলা কি হওয়া উচিত, তো এটা নিয়ে একটা ডেমো রিসার্চ তো আমরা করতেই পারি। এখন এই ডেমো রিসার্চ করে ডেমো রিসার্চের যে ডকুমেন্ট সেটা তো আমি সংগ্রহ করতে পারি, পারি না? তো সেক্ষেত্রে আমি কিন্তু তখন ক্লায়েন্টকে বলতে পারবো যে আমি টেকনোলজি টপিকে যেন কেউ ব্লগ তৈরি করতে পারে, এটার জন্য আমার একটা রিসার্চ আছে। ই কমার্স নিয়ে যারা কাজ করে তাদের জন্য আমার একটা রিসার্চ পেপার আছে। এটা যদি দেখানো যায়, তাহলে ওই যে যেটা করে আর কি, মানুষ যখন অনার্স করে তখন কিন্তু একটা থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে যে তারা কিন্তু আপনার ইন্টার্ন করে, সেখানে কিন্তু অনেক থিসিস পেপার কিন্তু জমা দিতে হয়। ইভেন অনেক সময় অনেক অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাকে সেমিস্টারের মধ্যে জমা দিতে হয়। এই অ্যাসাইনমেন্ট গুলা কিন্তু এমন না যে প্র্যাকটিক্যালি কোন একটা প্রতিষ্ঠানে আমি কাজ করছি, কিন্তু আমি কি করছি, 2-4-5টা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা এক্সওয়াইজেড ঘাটাঘাটি করে আমি তৈরি করছি। বিষয়টা কিন্তু এরকম জব পাওয়ার আগ পর্যন্ত। তো এরকম কিছু কাজ আপনার করে রাখতে হবে, যেই কাজগুলা স্যাম্পল আকারে আপনি হচ্ছে ক্লায়েন্টকে দেখাবেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে। এটার জন্য আপনার ডিসপ্লে করার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট এই মধ্যে দরকার। আর পাশাপাশি আপনি যখন কাজ করবেন, আপনাকে যে ক্লায়েন্টরা কাজ করতে দিবে এটা কোন ধরনের ওয়েবসাইটের উপরে দিবে, এর সম্ভাবনা 60% সম্ভাবনা থাকতে পারে ওয়ার্ডপ্রেস হবে সেটা। কারণ হচ্ছে পৃথিবীতে সিএমএস বেসড অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে ইউজাররা সহজেই তাদের কন্টেন্টকে ম্যানেজ করতে পারে, এই ধরনের ওয়েবসাইট তৈরি হয় 60%ই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। আর যদি সিএমএস ছাড়া অন্যান্য জেনারেল যেগুলোতে সিএমএস নাই, মনে করেন ল্যারাবেল বা কোডিগনেটর এই জাতীয় এগুলো সহকারে, বা কাস্টম পিএইচপি বিল্ড, এই জাতীয় সমস্ত ওয়েবসাইট যদি 100টা হয় পৃথিবীতে, এর মধ্যে প্রায় 38%, 35 থেকে 38% তৈরি হয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেসে। তাহলে এখনকার সময় আপনি বুঝতেই পারেন জেনারেল মানুষ তো কোড দিয়ে ওয়েবসাইট বুঝবে না, তারা সিএমএস বেসড চায়। সুতরাং সিএমএস ছাড়া হলেও 38%, সিএমএস সহ হলে 60% ওয়েবসাইট যদি পৃথিবীতে ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড হয়, আর আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কিভাবে কাজ করতে হয় এটা শিখে যাই, তাহলে সম্ভাবনা আছে আমার 60% ক্লায়েন্টই ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ নিয়ে আমার কাছে আসবে। দীপ্ত আমার কথাটা বুঝতে পারছেন কিনা? তো যেহেতু আমরা এখন ডেভেলপমেন্ট শিখছি না, আমাদের হাতে কিন্তু সুযোগ নাই যে আমি 60%-এর পরও আরো কোনটা কোনটা আসে সবগুলাই আমি শিখে ফেলবো, দরকার নাই এটাই মুহূর্তে। 60% কাজই তো আমি করে শেষ করতে পারবো না, 60% কেন, 1% কাজ পাইলেও আমি তো করে শেষ করতে পারবো না। তা আমি সবচেয়ে বড় প্ল্যাটফর্মটাকেই চুজ করলাম। এখন আসেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি প্রয়োগ করে শিখবো নাকি আমি আমার ওয়েবসাইটে প্রয়োগ করে শিখবো। ডেফিনেটলি কিন্তু আমার ওয়েবসাইটে প্রয়োগ করে শেখাটা কিন্তু বেশি যুক্তিযুক্ত, কারণ আমার ওয়েবসাইটের মধ্যে আমি যদি কাটাছেঁড়া করি, সেইখানে যদি কোনো একটা সমস্যা হয় আপনি আমার সাথে ডিসকাশন করতে পারছেন, সলিউশন নিতে পারছেন। একবার যে সমস্যাটা হবে সেকেন্ড টাইম তো আপনার এই সমস্যা আবার হওয়ার কথা না, হইলে আপনি নিজেই ফিক্স করে ফেলতে পারবেন, কারণ আগের বার আপনি জানেন যে এটা কিভাবে ফিক্স হয়েছে।
তো এভাবে যদি আপনি এই আপনার ওয়েবসাইটের উপর একটু কাটাছেঁড়া করেন কয়েকদিন, তাহলে আপনার এমন একটা নলেজ তৈরি হবে, তখন ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আপনার কাছে আসবে, তার ওয়েবসাইট নিয়ে আর এই সিলি এক্সপেরিমেন্ট আপনার করতে হবে না, বরং আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। তখন কিন্তু আপনি প্রফেশনাল একটা মানুষ হিসেবে তৈরি হইলেন। হ্যাঁ, আপনার কিন্তু তখন অনেক কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। তো সেই জন্য একটা নিজের পোর্টফোলিও ওয়েবসাইট এখন বিল্ড করতে হবে। সেইটার উপরে হচ্ছে কি, আপনি মনে করেন আপনি এসইও ইয়োস্ট সেইটাতে আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে আপনি নিজে নিজে চেষ্টা করছেন কিভাবে করা যায়। আপনি রোবটটা ইমপ্লিমেন্ট করবেন আপনার ওয়েবসাইটে, আপনি সাইট ম্যাপটা ইমপ্লিমেন্ট করবেন আপনার ওয়েবসাইটে, আপনি গুগল অ্যানালাইটিক্সটা ইমপ্লিমেন্ট করবেন, আপনি সার্চ কনসোলটা ইমপ্লিমেন্ট করবেন, বিভিন্ন এরর হয়েছে আপনার ওয়েবসাইট রিলেটেড, এটা আপনি ফিক্স করবেন নিজে নিজে। এবং কিভাবে এগুলা করবেন এই বিষয়ক গাইডলাইনের উপর অলরেডি 7টা না 8টা ভিডিও মেবি অলরেডি আমি দিছি ওয়ার্ডপ্রেসের উপরে, আরো ভিডিও দিব। বাট যেগুলো দিছি এর ভিতরে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের পোস্ট করা, একটা প্লাগইন থিম নিয়ে কাজ করা, এভরিথিং অলরেডি ডিসকাশন করা আছে। যে 8টা ভিডিও প্রিমিয়ামের যে শিরোনামে ওইটার ভিতরে আছে এই ভিডিওগুলো আর কি। হ্যাঁ, তো ওইগুলো আপনি দেখলে আপনি কিন্তু ডিটেলে পেয়ে যাবেন। তাইলে ওয়েবসাইট তৈরি করার জন্য জেনারেলি মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা দিয়ে আপনাকে সামওয়ান এলস দিয়ে করাতে হতো। আমার পরামর্শ হচ্ছে আপনার কাউকে দিয়ে করানোর দরকার নাই, আপনি নিজে নিজে করবেন। কেন? কারণ আপনার তো এখন কোনো তাড়াহুড়া নাই যে আমার এই আমি ক্লায়েন্টের একটা ওয়েবসাইট পেয়েছি এটা বানায় তারা দ্রুত ডেলিভারি দিতে হবে, না, দরকার নেই। আপনি নিজে নিজে ট্রাই করতে যায়, যদি জিনিসটা 15-20 দিনও লেগে যায় লাগুক, আপনি নিজেরটা নিজে করেন। তাইলে কি হইলো, একবার তৈরি করা শিখে গেলে আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স ডেভেলপ হয়ে গেল, যেটা দিয়ে আপনি নিজেরটাও করতে পারবেন এবং ফিউচারে ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে আপনি টুকটাক কাজগুলা করতে পারবেন। আমি এখানে এমন কোনো ডেভেলপমেন্ট শিখাচ্ছি না যেটার জন্য আপনার বিশাল কোনো কোডিং লাগবে, অথবা যেটার জন্য আপনাকে অনেক ডিপ নলেজে যাইতে হবে। অ্যাটলিস্ট ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আপনাকে দিলে কিভাবে আমি এডিট গুলা করবো, সেটিংস গুলা নিয়ে কাজ করব, একটা প্লাগইন নিয়ে কাজ করব বা থিমটা নিয়ে কাজ করব, এর যে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের যে নিউ নলেজ, সেটা কিন্তু এখানে আমি দিচ্ছি আর কি। তাতে আপনার একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে সমস্যা হবে না। প্রো লেভেলের ডিজাইন আমি করলাম না, প্রো লেভেলের ডেভেলপমেন্ট আমি করলাম না, কারণ আমাদেরকে তো এই ধরনের কাজ কেউ দিবেও না। কারণ আমরা তো গিগ তৈরি করবো মার্কেটিং রিলেটেড, আমাদের দিবে হচ্ছে মার্কেটিং ইমপ্লিমেন্টেশন দিবে। ধরেন আমাকে অন পেজের ইমপ্লিমেন্টেশনের জন্য, হ্যাঁ, অন পেজের ইমপ্লিমেন্টেশনের জন্য আমাকে দিল, তাইলে আমি কিভাবে টাইটেলটাতে কিওয়ার্ডটা সেট করব, কিভাবে আমি ইমেজের অল্টারনেটিভ টেক্সটটা বসাবো, কিভাবে আমি ডেসক্রিপশনটাকে একটু এডিট করব, মেটা কিওয়ার্ড গুলা সেট করব, টাইটেল গুলা, এই বিষয়গুলা আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে করবেন এই গাইডলাইন গুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার এখানে একটা মিনিমাম খরচ ইনভলভ আছে, সেটা হচ্ছে আপনার একটা হোস্টিং আর ডোমেন লাগবে। এটা আমি আপনি যিনি আসছিলেন বা এর মধ্যে আমরা আলোচনা করছিলাম মাঝখানে, আপনি একটা ই কমার্স ওয়েবসাইট করতে চাইছিলেন, আমি আপাতত ডিসকারেজ করছি, কারণ আপনি নিজে যখন এটা চালানো শিখে যাবেন তারপরে আপনি বুঝে শুনে ডিসিশন মেক করা হবে। এখন আপনার হচ্ছে 1000 টাকা দিয়ে একটা ডোমেন এবং 1200 টাকা দিয়ে হোস্টিং, এই হচ্ছে 2200 টাকা দিয়ে আপনি হচ্ছে ডোমেন হোস্টিংটা নিয়ে একেবারে শুধু ডোমেন এবং হোস্টিংটা আমি ক্রিয়েট করে দিব, আপনাকে আর কিছুই করে দিব না। কিন্তু আমি আপনাকে টিউটোরিয়াল দিয়ে দিব কিভাবে আপনি এই জিরো লেভেল থেকে সি প্যানেলটা কিভাবে চালাইতে হয়, ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে হয়, এই গাইডলাইন গুলো আমার কাছে আছে। তাহলে হলো কি, একেবারে জিরো থেকে আপনি কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। আপনার নিজেরটা নিজে করতে করতে আপনি প্রিপেয়ার হইলেন আর কি। তাতে আপনার একটা পূর্ণাঙ্গ নলেজ এখানে তৈরি হবে। বিশেষ করে আপনি দেখবেন যে সাজ্জাদ ভাইয়ের কিন্তু ওয়েবসাইট আছে, হ্যাঁ, সাজ্জাদ.রিয়াজ.com, ইয়াসিনেরও কিন্তু dmarafat.com, এরকম প্রত্যেকেরই, আরো অনেকেরই কিন্তু এখানে শাহাবুদ্দিন ভাইয়ের আছে, হ্যাঁ, আরো অনেকেরই আছে। তো এরা সবাই কিন্তু কাজ করছে যে তারা কিন্তু তাদের পোর্টফোলিও ওয়েবসাইটটাকে নিজেরা তৈরি করছে। আমি কিন্তু কারো কাছে ওয়েবসাইট সেল করি নাই, যদিও আমার প্রাতিষ্ঠানিক প্রোডাক্ট এটা, বাট স্টুডেন্টের ক্ষেত্রে আমি এনকারেজ করছি যে আপনারা নিজেরা শিখেন। কারণ আমি তৈরি করে দিলে যেটা হতো, একবার তৈরি করে দিলাম 10,000 নিলাম, এরপরে আবার আপনি একটা ব্লগ বানাবেন, আবার টাকা দিতে হবে, আবার আপনি ফিউচারে হয়তো আরেকটা মনে করেন এফিলিয়েট ওয়েবসাইট বানাবেন, আবার আপনার খরচ করতে হবে। তো বারবার খরচ করার দরকার কি, নিজের ওয়েবসাইটটা নিজে বানানো শিখে ফেলেন, তাইলে তো আর আপনার বারবার এটা করতে হচ্ছে না, আপনি নিজেই করতে পারবেন তখন। হ্যাঁ, তো এইটা একটা দারুণ বিষয় হবে।
আমার মনে হয় যে ভয়ের কোনো কারণ নাই, আমি আছি, আমার গাইডলাইন আছে। আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা বিল্ড করা শুরু করেন। তাহলে এই ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনার একটা অ্যাবাউট পেজ থাকবে, আপনার একটা সার্ভিস পেজ থাকবে যেখানে আপনি কি কি সার্ভিস আপনি প্রোভাইড করবেন সেই বিষয়গুলো থাকলো, একটা কন্ট্যাক্ট পেজ থাকবে। হুম, আপনার যে কাজগুলো ইতিপূর্বে আপনি করছেন কিছু স্যাম্পল আপনি এরকম পোস্ট আকারে আপলোড করে রাখবেন। যখন যেই ধরনের কাজের বিষয়ে আপনি ক্লায়েন্টের সাথে আলোচনা হবে, ক্লায়েন্ট যখনই কোন একটা স্যাম্পলের প্রসঙ্গ আসবে তখনই আপনি হচ্ছে ওই লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দিয়ে দিলে ঠাস করে কিন্তু ক্লায়েন্ট সেখানে ক্লিক করে এসে দেখতে পারবে। আর আমার ওয়েবসাইটের মধ্যেই একটা লিঙ্ক থেকে যখন কাজ দেখতে পারবে তখন ক্লায়েন্টের কিন্তু আস্থা কাজ অনেক বেশি কাজ করবে যে এটা যেহেতু তার ওয়েবসাইটে আছে সুতরাং এই কাজটা হয়তো তার। হ্যাঁ, এটা নিয়ে মানে এটা রিসার্চ, চুরি করা রিসার্চ না, এটা তারই নিজস্ব। এটার কিন্তু একটা বিষয় আসবে। আরেকটা হচ্ছে ক্লায়েন্ট যখন দেখবে যে সেও দেখি আমি যে টেকনোলজির আমার যে ওয়েবসাইট তার নিজেরও একটা ওয়েবসাইট আছে এবং দেখতেও তো মোটামুটি সুন্দরী, তার মানে সে তো কাজ জানে। বুঝতে পারছেন? দেখেন, মানে অনেক বিষয় আছে আমাকে বলতে হবে যে আমি এই পারি। আর অনেকটা আছে কি এই ধরনের একটা পোর্টফোলিও দিয়ে দিলে আমি 10 বার বললে যে কনফিডেন্স তৈরি করতে পারতাম, আমার ওয়েবসাইটটা কিন্তু ক্লায়েন্টের মনে এর চেয়ে 10 গুণ বেশি কনফিডেন্স অটোমেটেড ভাবে কিন্তু ডেভেলপ করে ফেলছে। কারণ হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাইছি, হ্যাঁ, যে আমি আমি যে পারি, বলতে হচ্ছে না। আমি না পারলে এটা করছি কিভাবে। থিমটা বুঝছেন? এইটা আপনার জন্য একটা ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট 15 ডেজে আপনার কাজগুলা কি হবে, তিনটা বিষয় আপনার থাকলো। একটা হচ্ছে আপনি কোন টপিকসে করছেন, যদি টেকনিক্যাল এসইও হয় তাহলে খুব বেশি রিসার্চ করতে হবে না, কিন্তু রিসার্চটা আপনি করেন জানার জন্য, শেখার জন্য আপনি করেন। দেন এই টপিকস গুলার ভিডিও গুলা আপনি ডিপলি ক্যাপচার করেন, মানে আপনি কাজগুলা জানেন এটা ক্যাপচার করেন। 4টা গাইডলাইন করছি কিভাবে আপনি গিগ বা সেলার হিসেবে তৈরি হবেন সেটার জন্য। ওই বিষয়গুলো নিয়ে আপনি স্টাডি করেন, ইন দ্য মিন টাইম আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটাকে আপনি রেডি করেন। এটা হতে পারে নেক্সট 2 উইকস এর আপনার কাজ। এই 2 উইকস যদি আপনি এই কাজগুলো করে ফেলতে পারেন, ইন দ্য মিন টাইমই কিন্তু আপনি গিগ তৈরি করবেন। হ্যাঁ, যখন আপনি কাজগুলাও আগাচ্ছেন, আপনার পোর্টফোলিও সাইটও আগাচ্ছে, পাশাপাশি আপনি যে টিউটোরিয়াল গুলা বললাম এগুলো আপনি দেখছেন। এখন টিউটোরিয়ালের মধ্যে বলছে গিগটা এভাবে করতে হয়, আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে একটা গিগ বানান। গিগ অ্যাক্টিভ এবং ড্রাফট দুইটাই করা যায়, তা আপনি ড্রাফটে রাখেন শুরুতে, সমস্যা তো নাই, অ্যাক্টিভ পরে করলেন, কিন্তু আপনি ক্রিয়েট করে করে ড্রাফটের মধ্যে রাখলেন। আমরা যেমন ইমেল অনেক সময় ড্রাফটে রাখি না, তো তারপরে আমরা ফাইনালি ওইটাকে সেন্ড করি। তো আমরা কিছু কিছু গিগ আপনি একটা দুইটা তিনটা গিগ আপনি ড্রাফটে তৈরি করেন, ড্রাফটে তৈরি করলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আপনি প্রয়োজনে আমাকে দেখাইলেন, স্ক্রিন শেয়ার করে হইতে পারে বা আপনি স্ক্রিনশট দিয়ে আপনি গ্রুপে শেয়ার করলেন যে আমি একটা গিগ তৈরি করছি এই টেকনিক্যাল এসইওর উপরে, তো এই গিগটার মধ্যে আমার এরকম হচ্ছে আর কি। বিভিন্ন পেজ আপনি 3-4টা স্ক্রিনশট দিয়ে সেখানে শেয়ার করলেন, তাহলে হলো কি ইতিমধ্যে যারা ভালো করছে ওরাও কিছু পরামর্শ দিল, আমিও কিছু পরামর্শ দিলাম, ওই বিষয়গুলাকেও আপনি আবার ইমপ্লিমেন্ট করলেন গিগের মধ্যে। ফাইনালি আপনি এটাকে পাবলিশ করলেন, তাহলে হবে কি দেখা যাবে যে আপনার গিগটা তুলনামূলকভাবে একটা বেটার অপটিমাইজড গিগ আকারে কিন্তু মার্কেট প্লেসে যাবে এবং কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। সো কি বলবো, লাইক মানে মোটামুটি সবগুলো কোশ্চেন আর কি ক্লিয়ার হয়ে গিয়েছে আর এই ভিডিও থেকে। সো এখন প্রথম কাজটা হলো মেবি পোর্টফোলিও একটা তৈরি করা এবং যা শিখছি সেটার উপর প্রয়োগ করা, যে কিভাবে এক্স্যাক্টলি। আমার ওয়েবসাইটটাকে কিভাবে আমি গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবো, যে কিভাবে না, উপরে রান এই করাবো, মুহূর্তে যেটা গুগলের ফার্স্ট পেজে নেওয়াটা কিন্তু এই মুহূর্তে আপনার কাজ না। এখন আপনি যেই টপিকটা চুজ করতেছেন সেই টপিকের ইমপ্লিমেন্টেশন গুলো আপনার ওয়েবসাইটে করেন। কারণ গুগল ফার্স্ট পেজে নেওয়া তো একটা সময় সাপেক্ষ বিষয়। হ্যাঁ, আমি নিব, কিন্তু একটা সময় আমি আমার ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে নেওয়ার জন্য কাজ করব, যখন আমি নিতে পারবো আমার আবার আরেকটা কনফিডেন্স বেড়ে গেল, তখন আমি ফার্স্ট পেজে নেওয়ার আমার এক্সপিরিয়েন্স আছে, স্যাম্পল আছে, সেইটার উপরে একটা আলাদা গিগ আমি তৈরি করব। হ্যাঁ, মানে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু পুরা প্রসেস মানে সবই কিন্তু আমরা সেল করব। আমি আপনাকে একটা মজার বিষয় বলি, আপনি আ আ আ লাউ তো চেনেন, লাউ বা কদু যেটা বলে, আপনাদের এলাকায় কি বলে এটাকে? লাভ বলে।
লাউ বলে, আচ্ছা। লাউয়ের কিন্তু অনেকে আছে যারা লাউ ভিতরের অংশ খায়, আবার কেউ কেউ আছে কিন্তু লাউয়ের উপর যে ছালটা থাকে এটাকেও কিন্তু অনেকে চিকন করে কেটে ভাজি করে অথবা ভর্তা করে খেয়ে ফেলে। তাই লাউ কিন্তু এমন একটা জিনিস যেটা চাইলে একেবারে ছাল বাকল সহকারে খেয়ে ফেলা যায়। একইভাবে আমরা ডিজিটাল মার্কেটিং বা এসইও যে শিখতেছি, আমরা আমাদের এমন কিছু বাদ রাখবো না, সব বিক্রি করে ফেলবো। হ্যাঁ, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন টেকনিক্যাল এসইও ইমপ্লিমেন্ট করে শিখছি, এটা বিক্রি করে ফেলবো। এরপরে আমরা এটার মধ্যে র্যাঙ্কিং করে শিখছি, র্যাঙ্কিংও বিক্রি করে ফেলবো। মানে এভরিথিং আমরা মার্কেটাররা আমাদের যা আছে এভরিথিং আমরা হচ্ছে কি সেলস করার জন্যই আমরা প্রিপেয়ার হচ্ছি। আমরা একটা টপিকসও থাকবে না যেই টপিকসটা আমরা বিক্রি করব না, কিন্তু আমরা শিখা মহাবিষয় পাবো। প্রত্যেকটা টপিকসকেই আমরা মনিটাইজ করব, আমরা কাজে লাগাবো। ইভেন আমি আপনাকে বলি যে আজকে থেকে 6 মাস পরে আপনি দেখবেন হচ্ছে যে এই যে আপনি ওয়েবসাইট বানানো শিখে গেছেন, এই যে আপনি কিছু আর্টিকেলও আপনি হয়তো লেখা শুরু হয়ে গেছে, তখন হয়তো আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি একটা এফিলিয়েট ওয়েবসাইট চালু করেন। হ্যাঁ, কারণ তখন আপনি এই বিষয়গুলো জানেন। তাহলে এখন জাস্ট বিগিনিং, এখান থেকে আমরা লম্বা দূরত্বে আমরা যাব, অনেক কিছুই আমরা করব, অনেক ভাবে এটাকে মনিটাইজ করব। তা আমার মনে হয় আপনার সাথে যে আলোচনাটা হলো এই বিষয়গুলাকে আপনি ইনশাল্লাহ ইমপ্লিমেন্ট করা শুরু করেন। অনেকগুলা বিষয় চলে আসছে, 15 ডেজে করতে হইলেও প্রচুর কনসেন্ট্রেশন রাখবে, ডেসপারেটলি আপনাকে এটা করতে হবে। আপনি করেন, অবশ্যই অবশ্যই আগের পার্টেও যে গাইডলাইনটা ছিল, যখন যা শিখতেছেন গ্রুপে শেয়ার করবেন। যদি আপনি পজিটিভলি বুঝে গেছেন সেটাও আপনি একটা পোস্ট আকারে শেয়ার করেন, আপনার প্রোফাইলে শেয়ার করেন, দেন আপনি গ্রুপে শেয়ার করেন। যদি আপনার বুঝতে সমস্যা হয় সেটাও আপনি শেয়ার করেন, কাইন্ডলি শেয়ার করেন। এভরি ডে আপনার যদি একটা করে পোস্ট থাকে তাহলে আপনি ভালো করবেন, এটা আমি সুনিশ্চিত। আপনি খেয়াল করে দেখেন যে একেবারে আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাকে দিই। আপনি দেখেন যে ইয়াসিনকে আপনি দেখবেন যে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু শেয়ার করতেছে। এখন শেয়ার করাতে আপনার কি মনে হয় ইয়াসিন সম্পর্কে আপনার কি ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে, নাকি সে যে কাজ জানে, সে যে অনেক হেল্পফুল, তার সম্পর্কে একটা পজিটিভ ধারণা আপনার তৈরি হচ্ছে না? এই কমিউনিটিতে তার একটা পজিটিভ ব্র্যান্ডিং তৈরি হচ্ছে না? অথচ সেই কিন্তু সবচেয়ে বেশি আয়ও করছে। আমার তো ধারণা সে এই এই মাসে $1000 ক্রস করবে, সে $700 ক্রস করছে অলরেডি। তো এটা আপ হিউজ না? তাহলে যে কাজ করে, যে শেয়ার করে, সে কিন্তু আপনি দেখবেন যে ইনকামও কিন্তু করে। হ্যাঁ, তাহলে এই ব্র্যান্ডিংটারও কিন্তু দরকার আছে। মানে আমি অনেক কিছু জানি, আমি চুপে চাপে বসে রয়েছি, এটার থেকে সাকসেস আসা টাফ। আপনি শিখতেছেন, আপনি শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার করলে অনেক বিষয়ে বাহবা পাবেন, আপনার দেখবেন একটা ইয়ে তৈরি হয়, ভালো লাগা তৈরি হয়। ফিডব্যাক পাইলে কিন্তু একটা ভালো লাগা তৈরি, আরো একটা কিছু করতে ভালো লাগে। আবার যদি কেউ কোনো একটা সমালোচনাও করে, এটাকেও পজিটিভলি নিতে হবে। নিলে কি হবে যে জিনিসটা এইভাবে না ওইভাবে করলে প্রশংসা আসে, বা ওইভাবে করলে ভালো হয়। সামওয়ান যখন আপনাকে কোনো একটা ভুল ধরায় দেয়, আপনি এটাকে দুই ভাবে নিতে পারেন। একটা হচ্ছে এ বোধহয় আমার অপমান করলো, আরেকটা হতে পারে সে যে কারেকশনটা দিল এটা আমি আপডেট করে আমাকে আমি আরো বেটার জায়গায় নিয়ে যাব। বুদ্ধিমান যারা তারা এটাকে কারেকশন আকারে নেয় এবং নিজেকে বেটার জায়গায় ডেভেলপমেন্ট করে। যারা বোকা এরা রিয়াকশন করে, কেন আমাকে এটা করলো, তারে ব্লক মারবো, তারে এই করবো সেই করবো। এটা আচরণ বোকামি ছাড়া কিছু না। আপনি বিভিন্ন সময় দেখবেন যে আমার যে পোস্ট গুলা হয়, বিজ্ঞাপন গুলো, সেখানেও আপনি দেখবেন অনেকে উল্টাপাল্টা কোশ্চেন করে, করে না যে তা না, করতে পারে। আমি এগুলাকে খুব সহজে হ্যান্ডেল করি। যেমন সামওয়ান গত কয়েকদিন আগে আমাকে কি একটা প্রসঙ্গে মানে শালা বলছে আর কি। হ্যাঁ, আহ, কি একটা প্রসঙ্গে আমার একটা বিজ্ঞাপনের মধ্যেই আমাকে বলতে হচ্ছে, যেহেতু আমি আমার প্রতিষ্ঠান বিজ্ঞাপন করে, আমার প্রতিষ্ঠানকে যদি কেউ গালি দেয় সেটা তো আসলে আমাকেই দেয় ইনডাইরেক্টলি, এই হিসাবে আমাকে আর কি, ব্যক্তি আমাকে বলে নাই। তো শালা বলছে, তা আমি ওইখানে কমেন্টে লিখছি যে জি দুলা ভাই। হ্যাঁ, এখন আমি এটা নিয়ে অনেক রিয়াক্ট করতে পারতাম, এক্সাজেট করতে পারতাম। তা আমি কিন্তু তাকে দুলা ওইটাকে বসে দিয়েছি। তা আসলে তার পিছনে লাইগা আমার সময় নষ্ট করার প্রয়োজনটা কি? আমি আমার যে কাজগুলো আছে সেটা করতেছি। তো আমাদেরকে কিন্তু হইতে হবে কি পজিটিভ, হ্যাঁ, মেন্টালিটির হতে হবে, পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে, এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে যে কিভাবে করলে আরো বেটার হয়, কিভাবে করলে আরো বেটার হয়। মাথায় রাখবেন, যদি আপনাকে নিয়ে কখনো সমালোচনা না হয় তাহলে আপনি লাইফে জীবনও বড় হবেন না। হ্যাঁ, পজিটিভ সমালোচনা লাগবেই, পজিটিভ নেগেটিভ এটা হবে। আপনি যখন নামবেন
তখন আপনার ভুল হবে, ভুল হইলে মানুষ আপনার নিয়ে কথা বলবে। আর যদি কেউ কিছু নাই করে, তার কোনো ভুল নাই, সে মনে করে আমি কোনো ভুল করি নাই, আমি কিছু করি নাই, কিন্তু আসলে তো সে করে নাই, যে এটাই হচ্ছে তার লাইফের সবচেয়ে বড় ভুল। সে যে কিছু করে নাই এটা হচ্ছে তার লাইফের সবচেয়ে বড় ভুল। কারণ সে যদি করতো, কিছু ভুল হইতো, কিছু শুদ্ধ হইতো, এক্সপিরিয়েন্স হইতো, দেন একটা সময় এটা তার লাইফকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেত। আর যে করে নাই বলে আজকে কমফোর্ট জোনে পড়ে রয়েছে, বিলিভ করেন একটা সার্টেন টাইম পরে দেখবেন সে অনেক পিছায় যাবে। তা আমরা তো পিছায় যাইতে চাই না, আমরা আগায় যাইতে চাই। তা আপনি মনের মধ্যে সাহস নিয়ে ইনশাল্লাহ আপনি সামনের দিকে যাওয়ার চিন্তা করেন, পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তো দীপ্ত ভাই, আপনি অনেক ভালো থাকেন। আজকের মতো আমাদের আলোচনাটা শেষ করি, আমি আপনার সাথে শেষ করি, আমি আবার একটু বের হবো, আমার একটু কাজ আছে আর কি। আহ তো আজকে এখানেই শেষ করলাম। অবশ্যই অবশ্যই। আমি জি, আর যদি কোশ্চেন থাকে তো কোশ্চেন মেবি আর হবে না, কারণ কোশ্চেন মেবি সবগুলোই কোশ্চেন হবে, মোটামুটি। কোশ্চেন হবে, কোশ্চেন থাকবে, 1 বছর পরেও থাকবে, কোনো সমস্যা নাই, এভরি কোশ্চেন ওয়েলকাম। আপনি একটু কাইন্ডলি গ্রুপে কোশ্চেনটা আগে প্লেস করবেন, তাহলে অনেক কোশ্চেন আছে যেটা উত্তর আপনি পেয়ে যাবেন, না পাইলে আমি আসি, আমি তো আসি, কিন্তু গ্রুপে করলে আমার জন্য মেনটেন করতে সহজ হয়। ধরেন 10 জন দীপ্ত যদি আমাকে কল দেওয়া শুরু করে, তাইলে অনেক সময় আমার জন্য আহ, মানে একটু টাফ হয়ে যায়। এখন কেউ একজন আবার না পাইলে সে মন খারাপও করতে পারে, কিন্তু আসলে তো আমার আন্তরিকতার অভাব নেই, কিন্তু আমার তো সীমাবদ্ধতা আছে, তাই না? তো এটা আপনি আশা করি আপনি রিয়েলাইজ করবেন বা বুঝবেন। তো যাই হোক, ইনশাল্লাহ কোনো প্রবলেমেরই সলিউশন বিহীন থাকবে না, এটা আমি কমিটমেন্ট দিচ্ছি। অনেক ভালো থাকেন দীপ্ত ভাই, ইনশাল্লাহ আপনার উত্তর উত্তর সফলতা কামনা করছি। সালামু আলাইকুম। Okay, ভালো থাকবেন।